এইটা এখনো বহাল আছে। কারণ আপনি সারা বাংলাদেশে যতই শান্তিপূর্ণ অবস্থা এখন ফিরত আসুক না কেন, এই যারা এই তাণ্ডবটা চালিয়েছিল তাদের বড় যারা চাই, যারা এই যাদের নেতৃত্বে এবং পরিকল্পনায় কাজ হয়েছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা যায়নি। খুচরা বিভিন্ন জায়গায় হয়তো ছোটখাটো সন্ত্রাসী গ্রেফতার হচ্ছে বা পালিয়ে আছে, কিন্তু বড়দেরকে এখনো আনা যায়নি, এবং এটা না আনতে পারা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ হবে না। কিন্তু ওইসব এলাকায় যে অন্যান্য রাজনৈতিক সংগঠন বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের ভূমিকাটা আসলে কিরকম হওয়া উচিত? জামাত যেখানে এত মাথাচাড়া দিয়ে উঠছে, আপনার কি মনে হয়? প্রগতিশীল শক্তির যারা রাজনীতি করে বা সংস্কৃতি চর্চা করেন, তারা তো অস্ত্র হাতে নিতে পারেন না, বা তারা তো খুব সশস্ত্রভাবে এই জায়গাগুলোকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রতিরোধ করতে পারেন না। এটা তাদের শক্তি, আবার এটা এক ধরনের দুর্বলতার জায়গা। যখন জামাতে ইসলামের লোকজন কয়েকশো লোক বা কয়েক হাজার লোক মিলে ঘেরাও করে আমার বাড়ি পুড়িয়ে দিচ্ছে বা হত্যা করছে আমাদের লোককে, সেই জায়গাটা আসলে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার তো কিছু না। এটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া। সাইফুল ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে আমরা গত কিছুদিন ধরে জামাতকে অনেকটা চুপ দেখছি, এটা কি তাদের কৌশল কিনা? এটাতে আসলে স্বস্তির কোনো কারণ আছে নাকি কোনো বিপদের শঙ্কা, আপনার কি কোনো আশঙ্কা আছে কিনা? প্রশ্নের উত্তর দেওয়ার প্রসঙ্গে বিরতির আগে আরিফ ভাই যেখানে শেষ করেছিলেন সেই জায়গাটা একটু আসতে চাই, তাহলে আমাদের স্বস্তির জায়গাটা যে আমরা নেই সেই জায়গাটা ক্লিয়ার হবে আর কি। দেখুন, আমাদের যে সন্ত্রাসবাদের পেছনে বা জঙ্গিবাদের পেছনে অর্থায়ন, এটা কিন্তু আরিফের সাথে আমি একমত, এটা নতুন কিছু নয়। আপনি যখন আমাদের স্নায়ুযুদ্ধ যখন সারা বিশ্বে শেষ হয়, কোল্ড ওয়ার, তখনই কিন্তু জঙ্গিবাদের পেছনে সারা ওয়ার্ল্ড ওয়াইড টাকা ইনভেস্ট হয়। তারই একটা অংশ বাংলাদেশে আসে। তখন আফগানিস্তান থেকে বাংলাদেশের ট্রেন্ড লোক তারা ফেরত আসে, জঙ্গিরা ফেরত আসে। ফেরত আসার পর তারা মিয়ানমারের নির্যাতিত মুসলিমদের সহায়তার নামে প্রথম ফান্ডিং আসে রাবেত আল ইসলামীর নাম, যেটা জামাতের মীর কাসেম আলী সংগঠন এনজিও ছিল, আল হারামাইনের নামে আসে। কিন্তু কখনোই দুর্ভাগ্যজনক হচ্ছে, প্রথম যখন এটা 91 থেকে 95 পর্যন্ত খুব ব্যাপক হারে এই অর্থায়নটা আসে। তারপরে 96 সনে আওয়ামী লীগ আসার পরে 96 অর্থাৎ আওয়ামী লীগ, ওই সময়ের আওয়ামী লীগের শেষ মুহূর্তে এসে একজন এএসপি ছিলেন এন পালিত, উনি মারা গেছেন। উনি প্রথম এই জঙ্গিদের অর্থায়নের বিষয়টা মানে চিহ্নিত করেন। চিহ্নিত করে তখন তৎকালীন প্রধানমন্ত্রীকে, অর্থাৎ এখন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তখন একটা রিপোর্ট দেন। কিন্তু এই রিপোর্টটা দেওয়ার কারণে ওনাকে পরবর্তীতে অপারেশন ক্লিন হার্টের সময় ওনাকে কিন্তু ডিটেনশনে নেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে দুর্ভাগ্যজনক হচ্ছে, উনি যে 365 পেজের রিপোর্ট দিয়েছিলেন সেটার কোনো কিছুই আর পরবর্তীতে তদন্ত করা হয়নি। তারপরে 2001 থেকে 7 পর্যন্ত আমরা জানি। তারপরে বিভিন্ন সময়ে যে বোমা বিস্ফোরণ, সবগুলোই বলা হয় যে একই চক্রের কাজ, এর পেছনে বড় অর্থায়ন আছে, এবং সবগুলোই কোনো না কোনোভাবে ওই এনপালিতের রিপোর্টের সূত্র ধরেই কিন্তু আপনি খুঁজে পাবেন। আপনি টাঙ্গাইলে বলেন, আপনি রমনা মোহামলা বলেন, সবগুলোই কিন্তু এই চক্রটাই জড়িত। যারা আফগানিস্তান থেকে ফেরত এসেছিল, যারা আফগানিস্তান থেকে মানে মিডল ইস্ট থেকে টাকাগুলো ফান্ডিং এসছে। তো এটা এই সমন্বিত তদন্ত না হওয়ার কারণে বাংলাদেশে কখনোই এই জঙ্গিবাদের পেছনে, সন্ত্রাসবাদের পেছনে বিভিন্ন, এখন আমরা এইমাত্র নতুন শুনলাম যে ভারত থেকে আসছে, আগে কিন্তু শুনতাম আমরা মধ্যপ্রাচ্য থেকে আসতো। ফলে জামাতের যে অর্থায়ন, এই জামাত এই অর্থ দিয়ে কিন্তু জামাত মিডিয়া করেছে, জামাত এই অর্থ দিয়ে ব্যাংক করেছে, জামাত এই অর্থ দিয়ে ইন্ডাস্ট্রি করেছে। এর মাঝে কিন্তু আল কায়েদার বিষয়টা আসে। আল কায়েদা বাংলাদেশের শাখা খোলার একটা ঘোষণা দিয়েছে। এটাও কিন্তু নতুন কিছু নয়। এটা আমি তখন প্রথম আলোতে রিপোর্টার ছিলাম, 2004 সালে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল যে লাদেনের যিনি সবচেয়ে বড় অর্থদাতা এনাম আর্নাউট, যার আমেরিকায় কয়েকটা মামলায় তার জেল হয়েছে, তার নামে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট ছিল ইন্দোসুজ ব্যাংকে, তৎকালীন ইন্দোসুজ ব্যাংক, যেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আল হারামেন বলেন, এনাম আর্নাউটের অর্থায়ন বলেন, বা এই রাবেত আল ইসলামী বলেন, রাবেত আল ইসলামীকে সে অর্থে কোনো সরকারই কিন্তু রাবেত আল ইসলামের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশে হয়নি। ফলে যতক্ষণ না আপনি এদেরকে আইনের আওতায় আনছেন, যতক্ষণ না এদেরকে শাস্তি ব্যবস্থা করছেন, এবং যতক্ষণ না এদের রুটটা আপনি চিহ্নিত করছেন যে কোথা থেকে তারা টাকা পাচ্ছে, এবং সেগুলো বন্ধের কার্যকর পদক্ষেপ না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু হয়তো তারা রাজনৈতিক কৌশলের কারণে, হয়তো বা যারা পেট্রোনাইজ করছে তাদের সুপারিশে হয়তো সাময়িক চুপ থাকতে পারে, কিন্তু একটা সময় তারা আবারও সেই রূপ দেখাবে। মানে আশঙ্কাটা থেকেই যাচ্ছে। অবশ্যই, মানে তাদের কোনো স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন আসে না। তারা 1971 সালে শিক্ষক মেরেছে, গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করেছে। মানে তাদের যে মূল
ট্রেনিং, তাদের যে চরিত্র, এটার কোনো পরিবর্তন সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হবে না, কারণ এটা তাদের মাথার মধ্যে গেঁথে দেওয়া আছে এইভাবে, এবং তারা বাংলাদেশকে স্বীকার করে না। সুতরাং বাংলাদেশের কোনো কিছুকেই তাদের ধারণ করার কোনো ক্ষমতা তাদের নাই। তাহলে আপাতত যে তারা চুপ আছে, এটা আসলে তার নিজেদেরকে এটা কৌশলগত কারণে, এটা রাজনৈতিক শক্তি কৌশল। সঞ্চয়ের কারণে, এইটা শক্তি সঞ্চয়ের কারণে, কৌশলগত কারণে, এবং এই ধরনের অনেক টাকার ফান্ড হয়তো এই মুহূর্তে তাদের কাছে ওই সরবরাহটা Available একটু না। কম আছে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। আচ্ছা, আমি এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সাইফুল ভাই। গতকাল দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পাওয়ার পর 4 সচিব এবং 1 যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে সরকার কি সত্যি আন্তরিকতার পরিচয় দিচ্ছে কিনা এই বিষয়ে আপনার কি সন্দেহ, আপনার কি মনে হয়? না, সন্দেহ ডেফিনেটলি একটা কিনা? ভালো উদ্যোগ এবং একদিকে দুঃখজনক, কারণ যারাই হচ্ছে আইনের রক্ষক, মানে যারাই মুক্তিযুদ্ধ সনদ শুধু একটা সনদ নয়, এটা রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির পেছনে যারা অবদান রেখেছে তাদের জন্য একটা স্বীকৃতি। জি। এবং এটা যদি মিসইউজ হয়, তাহলে আমরা যারা যুদ্ধ পরবর্তী প্রজন্ম বা আমাদের পরের জেনারেশন যারা, তারা অবশ্যই ফ্রাস্ট্রেটেড হবে। কারণ যিনি সত্যিকার মুক্তিযুদ্ধ না, তিনি যদি এই সনদ ব্যবহার করেন, এই সনদের অপব্যবহার হবেই। কারণ মুক্তিযুদ্ধ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদের ফসলের সার্টিফিকেট যদি আমি অন্যায়ভাবে ব্যবহার করি, তাহলে অবশ্যই এটা দুঃখজনক। ফলে সরকার শুধু এটা শুরু করলো, এবং অবশ্যই ভালো উদ্যোগ, কারণ একসময় মুক্তিযুদ্ধের তালিকা যেটা করা হয়েছিল বিএনপি আমলে, সেটা খুবই দুঃখজনক, এবং উচিত হবে আসলে একটা সম্পূর্ণ তালিকা করা। অবশ্যই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে একেবারে সম্পূর্ণ নিখুঁত একটা পরিকল্পনা, মানে তালিকা করা, যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের এই ধরনের ভুয়া সার্টিফিকেট ব্যবহারকারী না আসে। এই সরকারি কর্মচারী বিধি অনুযায়ী 5 কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হতে পারে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়, তাদের কি মামলা করা উচিত কিনা আপনি কি মনে করেন? মামলা তো দেরি না করে আমার মনে হয় করা উচিত, কারণ এত বড় অপরাধ যারা করতে পারে, যদি তারা সত্যি করে থাকে, তাহলে এতদিন পর্যন্ত তারা যে সার্ভিসে ছিল, নিশ্চয়ই তারা অনেক অন্যায় করেছে। এটা কিছু করতে গিয়ে অনেক সাপ বেরিয়ে যাবে। আপনি কিছু বলতে চান? অবশ্যই এটা মামলা করা উচিত না উচিত তো প্রশ্ন না, এদেরকে তো আজকে কেন গ্রেফতার করা হলো না, এটাই তো হচ্ছে আমার প্রশ্ন। আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে আমরা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধ ধারণ করার কথা বলি, আমার রাষ্ট্রের সচিব পর্যায়ে যারা খুব সবচেয়ে শীর্ষ পর্যায়ে অফিসারদের মধ্যে, তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করছে। আমরা এখনো কেন ভাবছি যে তাদেরকে মামলা করা উচিত কি উচিত না? এক, দ্বিতীয় হচ্ছে মামলা করা হবে এবং এই ধারাবাহিকতা যাওয়া। আপনি যদি শক্ত দৃষ্টান্ত স্থাপন না করেন, আজকে যখনই প্রমাণিত হয়েছে সার্টিফিকেটগুলো ভুয়া, তাদেরকে সাথে সাথে গ্রেফতার করে মিডিয়া দেখানো উচিত ছিল, তাহলে বাকি যারা ছিল তাদের সাহস হতো না এইটা নিয়ে বিকৃতি করা। আরিফ ভাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি আলোচনায়, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশে এখন। সাইফুল ভাই, আমার কাছে আজকের কিছু পত্রিকা চলে এসেছে, সেগুলো শিরোনামগুলো আমরা একটু এক নজরে দেখে আসতে চাই। সকালের খবর শিরোনাম করেছে কোরবানির গরু সরবরাহ কম, একই সাথে তারা শিরোনাম করেছে মুক্তিযোদ্ধা তালিকা আবার বাছাই হচ্ছে 5 সচিবের সনদ বাতিল। আলোকিত বাংলাদেশ শিরোনাম করেছে হাল ছাড়েনি বিএনপি আওয়ামী লীগের না, ওরা 5 সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল নিয়েও শিরোনাম করেছে। মানব জমিন একটা মজার শিরোনাম করেছে জাপার ভজঘট, সংসদে পাল্টাপাল্টি বৈঠক। আরিফ ভাই, আপনি জাতীয় পার্টিকে নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, জাতীয় পার্টির বিষয়ে? না, মানে জিনিসটা আসলে এই যেমন ধরেন ভজঘট শব্দটা যেরকম সচরাচর শোনা যায় না, তো জাতীয় পার্টির পুরো অবস্থাটাই আসলে সচরাচর কোথাও দেখা যায় না। এটা ওই হাঁস যেরকম হাঁস জারু হলো, পরের লাইনটা হচ্ছে ব্যাকরণ মানি না, এখানে কোনো ব্যাকরণ কাজে লাগছে না। এবং এই যে টোটাল, মানে একদিক থেকে ভাবলে খুব সুন্দর, সরকারি দল বিরোধী দল একসাথে আছে, আমরা যেটা সবসময় বলতাম যে তাদের মধ্যে এক ধরনের মিলমিশ দরকার, সেই মিলমিশ এখন বিরাজ করছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে জাপার মালিকানা, 2 মালিক পক্ষ দাঁড়িয়ে গেছেন, স্বামীর সঙ্গে স্ত্রীর মিলছে না, সবকিছু মিলিয়ে এই জিনিসটা আসলে এক ধরনের শুনতে মজা, দেখতে মজা, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে কোনো বিরোধী দল আসলে এটা রাজনীতির জন্য খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। সাইফুল ভাই, আপনি কি বলতে চান? জাপা বাংলাদেশের রাজনীতি একটা ভালো পাজল গেম আর কি। আপনি কিছুক্ষণ পর মানে আজকে দেখেন সকালে একরকম, যে 2 দিন আগেও শোনা গেছিল যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তারা, হঠাৎ করে আজকে হলো যে না, আবার কালকে সকালে হয়তো হতে পারে যে না, রিজিগনেশন এটা দিয়ে দেন, এরশাদ সাহেব বললেন। তো এটা আসলে এখন জাপা অনেকদিন পর্যন্ত জাপা ছিল আসলে এরশাদের একক কর্তৃত্ব, এখনো আছেন, কিন্তু এখন মাঝখানে রওশন এরশাদ এম্পাওয়ার্ড হওয়াতে নতুন করে
ফলে এবং তার পেছনে কিছু নেতা আছে, জাপার নেতা, ফলে তারও বেশ শক্তি আছে। এখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব। আপনার কি মনে হয় যে জাতীয় পার্টির যে প্রকৃত নিয়ন্ত্রণ এটা এখন কার হাতে আছে? জাতীয় পার্টির নিয়ন্ত্রণ, আসলে জাতীয় পার্টি, আমি যতটুকু জাতীয় পার্টিকে অতীত থেকে যদি বিশ্লেষণ করি, জাতীয় পার্টির নিয়ন্ত্রণ মোটা দাগে এরশাদের হাতেই ছিল। কিন্তু আমরা এরশাদের যেহেতু দেখেছি কিছু যে সমস্যা আছে, প্রধানমন্ত্রীর কাছে নালিশের কথাটা আমরা জানি, যখন তাজুল ইসলাম রাঙ্গাকে এবং তাজুল ইসলামকে অব্যাহতি দিল এরশাদ, তারা তখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করেছে। এরশাদও গিয়েছিলেন, ওরা যখন যেরকম গিয়েছিলেন এরশাদও শোনা যায়। তার মানে সেই জায়গা থেকে আসলে নিয়ন্ত্রণটা কার হাতে আপনার কি মনে হয়? প্রধানমন্ত্রীর হাতে? আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি তো আর রাজনীতিবিদ নই, বা এরশাদ বা আওয়ামী লীগের কেউ নই, এটা খুব বলা মুশকিল। তবে এরশাদের বা জাতীয় পার্টির যেটা আমরা দেখি যে এরশাদ যেহেতু এরশাদ নির্ভর, এবং এরশাদ সবসময়, কারণ এটা আপনি বিরোধী দল, আপনি বলছেন যে আপনি বিরোধী দল, আবার প্রধানমন্ত্রীর দূত থাকবেন, আবার আপনি সরকারের মন্ত্রীর অংশ হবেন, এটা সত্যিই আসলে মানে সচরাচর যে গণতন্ত্রের কথা প্রতিষ্ঠিত বা সংসদীয় গণতন্ত্র, সেটার সাথে যায় না, সেটা কোনোভাবে যায় না। কিন্তু এরশাদের কিছু মামলা আছে। এরশাদ ধরেন বলা হয় যে বাংলাদেশের রাজনীতিতে এরশাদে এই মামলার যেদিকে এরশাদ সুবিধা পাবেন সেদিকে যাবেন। ইলেকশনের আগে, ইলেকশনের একদিন আগে এর সাথে ইলেকশনে যাবেন। মামলা প্রসঙ্গে একটু বলতে চাই সাইফুল ভাই, গতকাল খালেদা জিয়ার যে মামলা, সেটাতে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, সেটা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। খালেদা জিয়া কি কারণে আসলে বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছিল, আপনার কি মনে হয়? না, এটা মানে খালেদা জিয়া হতেই পারে যে কোনো একজন সংক্ষুব্ধ ব্যক্তি যদি উনি মনে করেন যে আমি এই জায়গায় ন্যায় বিচার পাবো না, তিনি আপিল করতে পারেন, এটা একেবারে তার অধিকার। এখন আদালত যে রায়টা দিয়েছেন সেটা সম্পূর্ণ বিচারিক পদ্ধতি দিয়েছেন, ফলে এখন আদালত বলেছেন যে ওইখানে মানে নিম্ন আদালতে মামলা চলবে, ফলে খালেদা জিয়া তার ব্যক্তিগত অধিকার যেটা সংবিধানে তাকে দেওয়া হয়েছে সেটাই অনুযায়ী। আরিফ ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে আমরা খালেদা জিয়ার মামলা চলছে, তারপর মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হয় মামলা চলছে, নাহলে অভিযোগ গঠন বা গ্রেফতার, এই ধরনের বিষয়গুলো চলছে, এগুলো কি আপনার, খালেদা জিয়া বলেছে এগুলো আসলে চক্রান্ত, আপনারও কি তাই মনে হয় যে চক্রান্ত, রাজনৈতিক কৌশল কিনা, আপনি কি মনে করেন? রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয় তার মধ্যে রাজনীতি থাকে, এটা অস্বীকার। একটু আগে যেটা সাইফুল ভাই বলছিলেন, যেমন এরশাদ নির্বাচনে যাবেন না, তখন আবার তার রাডার ক্রয় মামলা সম্ভবত 22 জানুয়ারির রেজাল্ট ছিল। আবার যখন এরশাদ নির্বাচনে গেলেন বা কিছু, তখন আবার দেখা যাচ্ছে যে বিচারিক পদ্ধতিটা, আমি বলছি না দুইটার মধ্যে মিল আছে, কর্নেল তাহের মামলা, কর্নেল তাহের মামলা, এইরকম এই কাহিনীগুলা থাকে। রাজনৈতিক ভাবে এই ধরনের প্রতিপক্ষকে কাবু করার এক ধরনের কৌশল তো থাকে, কিন্তু এরকম চলতে থাকলে আসলে মানে বিএনপি যে আন্দোলনের কথা বলে থাকে হয় বা মিথ্যার জায়গা থেকে তা নয়। কিন্তু দুঃখজনক হচ্ছে কি, প্রতিবারই দেখা যায় বিশেষ করে দুর্নীতির মামলাগুলো কখনোই এই দেশে বিচার হয়নি, এবং এই বিচারগুলো না হয় এরশাদ ছাড়া। এর কারণে হয় কি, এই দুর্নীতিগুলো পরম্পরা থেকে যায়, যে বর্তমান সরকারের বিরুদ্ধে যারা দুর্নীতিবাজ থাকবে, ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে যারা থাকবে বা অতীতে ছিল, এরা প্রত্যেকেই ভাবে যে একটা সময় হয়তো কিছু মামলা টামলা হবে, কিন্তু আমরা তো বেঁচে যাব। আমরা যদি এই জায়গাটা খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কিছু দুর্নীতির বিচার করতে পারতাম, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতাম, তাহলে ভালো হতো। ইদানিং একটা ভালো জিনিস আমি দেখলাম, ঠিক ইমিডিয়েট আগের আওয়ামী লীগ সরকারের, যেটা গত বছরের সরকারের 2-3 জন মন্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করেছে, শক্ত অবস্থান নিয়েছেন। দেখা যাক এটা কোথায় যায়। আমরা সেরকমই আশা করছি যে তাড়াতাড়ি সব এই ধরনের মামলাগুলো বিচার হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।